সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আব্দুল মোত্তালেব মিজান, প্রভাষক ভৌতিক বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ। আজকে আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষ মাইক্রোবায়োলজি বিষয়টি পড়াবো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে অণুজীব বিজ্ঞান বলতে কি বোঝায়, অণুজীব বিজ্ঞানটা আসলে কি কি অণুজীব নিয়ে গবেষণা করে বা আলোচনা করে। তারপরে এই অণুজীব বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস আমরা একটু দেখেছিলাম গত ক্লাসে, যেটা আমরা একটু রিভিউ করছি। যে সংক্ষিপ্ত ক্লাসে আমরা আসলে দেখেছিলাম যে সেই অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত কীভাবে এসে অণুজীব বিজ্ঞানটা এস্টাবলিশড হয়। সেখানে আমরা বেশ কয়েকজন বিজ্ঞানীর অবদান দেখেছিলাম। আমরা দেখেছিলাম অ্যান্টনি ভন লিeuwenhoek'ের অবদান, যাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। তারপরে আমরা দেখেছিলাম বিজ্ঞানী লুই পাস্তুরের অবদান। সেখানে আমরা পড়েছিলাম যে পাস্তুরাইজেশনটা কী, তারপর হচ্ছে পাস্তুরাইজেশন প্রক্রিয়াটা পড়েছিলাম, ফার্মেন্টেশন, তারপর হচ্ছে তার জলাতঙ্কের টিকা আবিষ্কার করা। তারপরে আমরা দেখেছিলাম রবার্ট হুক, যিনি কোষের আবিষ্কার করেন। এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা গত ক্লাসে ডিটেলস পড়েছিলাম। তো আজকে আমরা আসলে নতুন যেটা পড়ব সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট কক সম্পর্কে পড়ব। এই বিজ্ঞানী রবার্ট কক, তার অণুজীব বিজ্ঞানে কী কী অবদান আছে আমরা সেটাই দেখব। তো আসলে আমরা আমাদের আজকে নতুন টপিকে যাই, যে বিজ্ঞানী রবার্ট কক। বিজ্ঞানী রবার্ট কক, তার জন্ম হচ্ছে 11ই ডিসেম্বর 1843 সালে, এবং সেটা হচ্ছে জার্মানিতে। তার মানে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন, এবং তিনি আসলে অত্যন্ত দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেন। এবং তিনি কি করেন, তিনি নিজেই তার উপার্জিত যে অর্থ, সেই অর্থ দ্বারাই আসলে পড়াশোনা করেন। এত দরিদ্র ছিল তার পরিবার যে তার পরিবারের শিক্ষাটা বাসা থেকে চালাতে পারেনি। সে নিজেই কাজ করে অর্থ উপার্জন করে তিনি তার পড়াশোনা চালান। এবং তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, এবং তিনি 1866 সালে তিনি কি করেন, ডাক্তারি পাশ করেন। তিনি 1866 সালে ডাক্তারি পাশ করেন, এবং তিনি আসলে ডাক্তারি পাশ করে তার গ্রামে চিকিৎসা সেবা দেওয়ার জন্য শুরু করেন। এবং এই চিকিৎসা দেওয়ার সময়ে তিনি কি করেন, কিছু অণুজীব নিয়েও কি করেন, গবেষণা করেন। ডাক্তারি কাজ করেন, সেই সাথে তিনি অণুজীব বিজ্ঞানটা নিয়ে ছোট ছোট অণুজীব নিয়ে গবেষণা করতে থাকেন। তার স্ত্রী তাকে ডাক্তারি কাজে সুবিধার জন্য তার 28তম জন্মদিন, সেই 28তম জন্মদিনে তাকে একটা মাইক্রোস্কোপ উপহার দেন। কক এই যন্ত্র দিয়ে অণুজীব কি করতে থাকেন, আরও বেশি বেশি করে কি করতে থাকেন, পরীক্ষা করতে থাকেন। এই হচ্ছে রবার্ট ককের জন্ম এবং তার শিক্ষা সংক্রান্ত একটা ছোট একটা ব্যাকগ্রাউন্ড, যেটা তাহলে তার জন্মটা ছিল জার্মানিতে, আর এটা একটু ভুল ছিল, এটা হচ্ছে 1866 সাল যেটা হবে। আর তিনি ডাক্তারি পাশ করেন 66 সালে পাশ করার পরে তিনি গবেষণা করতে থাকেন, গ্রামে গিয়ে ডাক্তারি করেন এবং সেই সাথে অণুজীব বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। এখন আমরা আসলে একটু তার অবদানগুলো দেখি, যে সে এই গবেষণা করে সে কী কী কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন। তাহলে দেখো তার অবদানের ক্ষেত্রে যে বিজ্ঞানী রবার্ট কক, তিনি অ্যানথ্রাক্স যে রোগটা, সেই রোগটার জীবাণু সেটাকে আবিষ্কার করেন। এই জীবাণুটার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, সেটা 1876 সালে। তাহলে 1876 সালে বিজ্ঞানী রবার্ট কক অ্যানথ্রাক্স রোগের জীবাণু আবিষ্কার করে ফেলেন। 1882 সালে তিনি কি করেন, যক্ষ্মারও জীবাণু, যেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটা আবিষ্কার করেন। 1883 সালে তিনি আবিষ্কার করেন কলেরার জীবাণু, যেটা হচ্ছে ভিব্রিও কলেরি। এই জীবাণুটাকে তিনি আবিষ্কার করেন 1883 সালে। তাহলে দেখা যাচ্ছে তিনি বেশ কিছু রোগের জীবাণু আবিষ্কার করতে পারেন। সেটার মধ্যে ছিল অ্যানথ্রাক্স রোগ, যক্ষ্মা এবং কলেরার জীবাণুগুলোকে তিনি আবিষ্কার করেন। এছাড়াও তিনি কি করেন, কৃত্রিম আবাদ মাধ্যম, যেটাকে আমরা কি বলি, আর্টিফিশিয়াল কালচার মিডিয়াম, যেটা সেই কৃত্রিম আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়াকে কি করেন, কালচার করে তার পিওর কালচার একটা তৈরি করে ফেলতে সক্ষম হন। তার মানে তিনি একটা কৃত্রিম আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়ার পিওর কালচার করতে পারেন। আচ্ছা, এছাড়া তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ, এটাকে তিনি প্রতিষ্ঠা করেন। এটা জার্ম থিওরি অফ ডিজিজের অন্যতম প্রতিষ্ঠা করেন কে, বিজ্ঞানী রবার্ট কক। আর উল্লেখযোগ্য আরেকটা অবদানের মধ্যে রয়েছে ককের স্বীকার্যসমূহ। প্রায় দেখবে যে তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন করে যে ককের স্বীকার্যসমূহ লিখো, এভাবেও একটা প্রশ্ন করতে পারে, ছোট একটা প্রশ্ন। আমরা একটু ককের স্বীকার্যগুলো দেখি, আসলে ককের স্বীকার্যটা কি
এই ককের স্বীকার্যতা আসলে কি, কোনো একটা সংক্রামক রোগ, এই রোগের প্যাথোজেনটাকে সঠিকভাবে নির্ণয়ের জন্য তিনি 4টা নীতি প্রদান করেন। তার এই 4টা নীতি হচ্ছে ককের স্বীকার্য নামে পরিচিত। তাহলে একটা সংক্রামক রোগের যে প্যাথোজেন, সেটাকে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করব। এই আইডেন্টিফাইকে করার জন্যই তিনি কি করেন, 4টা নীতি দেন, যেটার নামই হচ্ছে ককের স্বীকার্য। তাহলে এখন আমরা সেই নীতিগুলো দেখবো যে আসলে ককের স্বীকার্যের নীতিগুলো কি কি। তাহলে দেখো ককের স্বীকার্য দ্বারা আমরা জানতে পারলাম যে 4টা হচ্ছে ককের স্বীকার্য। তাহলে প্রথম স্বীকার্যটা কি বলেছে, অনুজীবটিকে বা প্যাথোজেনটিকে সমস্ত আক্রান্ত জীবে সংযুক্ত অবস্থায় পাওয়া যাবে। আসলে কথাটার অর্থটা কি, মানে কেউ যদি অসুস্থ হয়, সে অসুস্থ, ধরো আমি অসুস্থ হয়ে গেলাম, তাহলে এই আমার অসুস্থতার জন্য যে অনুজীবটা দায়ী সেটা সবসময় কি থাকবে, আমার সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। সেটাই বলেছে যে অনুজীবটিকে বা প্যাথোজেনটিকে সমস্ত আক্রান্ত জীবে কি থাকে, সংযুক্ত অবস্থা পাওয়া যাবে। আমার মাধ্যমে আমি যদি অসুস্থ হই, তাহলে আমার মধ্যে যে অনুজীবটা পাওয়া যাবে, আরেকটা মানুষ যদি ওই একই অসুখে ভোগে, তার মধ্যেও কি পাওয়া যাবে, ওই একই অনুজীবটি পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমস্ত আক্রান্ত জীবে কি পাওয়া যায়, অনুজীবটাকে সংযুক্ত অবস্থায় পাওয়া যাবে। আচ্ছা, এরপরে বলেছে এই যে অনুজীব, এই অনুজীবটা আক্রান্ত যে জীব, সেই জীব থেকে কি করা যাবে, এটাকে পৃথক করা যাবে। আচ্ছা, এবং অনুজীবটাকে কালচার মিডিয়ামে আবাদ করা যাবে। তার মানে অনুজীবটা যে আক্রান্ত ব্যক্তির কাছে যে অনুজীবটা ছিল, তাকে আমরা পৃথক করে নিয়ে এসে আমরা কালচার মিডিয়ামে গ্রো করাবো। এটাকে ইজিলি কি করা যাবে, এটাকে একটা গ্রো করানো যাবে। এটা হচ্ছে তার দ্বিতীয় স্বীকার্য। তার তৃতীয় স্বীকার্যটাতে বলা হয়েছে বিশুদ্ধ কালচার থেকে আমরা যে অনুজীবটাকে গ্রো করালাম, সেই বিশুদ্ধ কালচার থেকে অনুজীবটাকে এখন আমরা কি করব, পৃথক করব। পৃথক করে একই জাতীয় একটি সুস্থ জীবে প্রবেশ করাবো। যদি আমরা সুস্থ জীবে প্রবেশ করাই, তাহলে প্রবেশকৃত জীবও কি হবে, পূর্বের ন্যায় একই রকম রোগ দেখা দিবে বা রোগ লক্ষণের সৃষ্টি করবে। দেখো আসলে কি বলেছে, আমরা প্রথমে বলেছিলাম যে প্রথম স্বীকার্যটা একটু দেখি। প্রথম স্বীকার্য আসলে আমরা কি বলেছিলাম, যে আক্রান্ত জীবে সংযুক্ত অবস্থায় কি পাওয়া যাবে, অনুজীব পাবে। যে আক্রান্ত হবে তার মধ্যে অনুজীবটা অবশ্যই সংযুক্ত অবস্থায় থাকবে। আমরা দ্বিতীয় স্বীকার্য বলেছিলাম যে আক্রান্ত জীব থেকে অনুজীবটাকে আমরা কি করবো, পৃথক করে নিয়ে আসতে পারবো, এবং পৃথক করে আমরা কি করতে পারবো, কালচার মিডিয়ামে এটাকে গ্রো করাতে পারবো। আচ্ছা, আর থার্ড যেটা আমরা এখন যেটা বলতেছিলাম, যে থার্ডে কি ছিল, যে এই বিশুদ্ধ কালচার থেকে এখন আমরা কি করবো, অনুজীবটাকে পৃথক করবো। এই কালচার মিডিয়ামটা থেকে অনুজীবটাকে পৃথক করে নিয়ে একই জাতীয় অন্য একটা সুস্থ জীবে এবার প্রবেশ করাই ছিল। যে মানুষটা সুস্থ ছিল তার মধ্যে এখন ওই অনুজীবটা আমরা প্রবেশ করাবো। যদি প্রবেশ করাই, তাহলে এই প্রবেশকৃত জীবটাতেও পূর্বের ন্যায় সকল রোগ বা রোগের লক্ষণ কি হবে, সৃষ্টি করবে। মানে আগে আমি যে রোগটাতে ভোগ করতেছিলাম, সেই অনুজীবটাকে এখন যদি অন্য একটা সুস্থ মানুষকে দিই, ওই সুস্থ মানুষটাও আমি যে রোগ লক্ষণ প্রকাশ করতে, তারও কি করবে, একই সেম রোগের লক্ষণ বা রোগটা কি করবে, প্রকাশ করবে। এটা হচ্ছে তার 3 নম্বর স্বীকার্য। এখন হচ্ছে তার 4 নম্বর স্বীকার্য। তার চতুর্থ স্বীকার্য বলছে কৃত্রিমভাবে রোগাক্রান্ত জীবকে, যার মধ্যে আমরা কি করেছিলাম, অনুজীবটাকে প্রবেশ করিয়ে রোগ সৃষ্টি করেছিলাম। তাহলে সেই কৃত্রিমভাবে রোগাক্রান্ত জীব থেকে প্যাথোজেনকে এবার আমরা কি করবো, আবার পৃথক করবো। পৃথক করে আবার পুনরায় আমরা কি করবো, কালচার মিডিয়ামে গ্রো করবো। গ্রো করলে দেখা যাবে যে এখন যে বৈশিষ্ট্যটা, প্রথম যে বৈশিষ্ট্যটা, ওইটা কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে কৃত্রিমভাবে রোগাক্রান্ত জীব থেকে আমরা কি করলাম, প্যাথোজেনটাকে পৃথক করলাম। পৃথক করে পুনরায় কি করলাম, বিশুদ্ধ কালচার মিডিয়ামে গ্রো করে দেখলাম যে এর যেই বর্তমান যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা প্রথম প্যাথোজেনের বৈশিষ্ট্যের একই হবে। এই হচ্ছে বিজ্ঞানী রবার্ট ককের 4টা স্বীকার্য। দেখো এই যে সকল অবদান, এই সকল অবদানের জন্যই আবিষ্কার অবদানের জন্য এই সকল আবিষ্কার অবদানের জন্য রবার্ট কুক তিনি 1905 সালে কি পান, নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে দেখো উনি একজন নোবেল লরিয়েট, এবং তার সম্মানে বিখ্যাত রবার্ট কুক ইনস্টিটিউট কি হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। এই মহান বিজ্ঞানী 27 মে 1910 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা তার এই অবদানগুলো দেখলাম।
তার অবদানের আর এই অবদানগুলোর মধ্যে আমরা কি কি পেলাম? আমরা পেয়েছিলাম অ্যানথ্রাক্সের জীবাণু আবিষ্কার করা, তারপর যক্ষার জীবাণু আবিষ্কার করা, কলেরার জীবাণু আবিষ্কার করা, তারপর হচ্ছে পিওর কালচার করতে সক্ষম হওয়া, জার্ম থিওরি অফ ডিজিজ এবং ককের শিকার্য। আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের রবার্ট ককের আবিষ্কার এবং মাইক্রোবায়োলজির অবদানটা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং সম্বন্ধে আমরা জানবো, যে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং তার অবদানটা আসলে কি এই মাইক্রোবায়োলজিতে। তাহলে আসলে এবার আমরা আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে করবো। স্যার আলেকজান্ডার ফ্লেমিং তিনি আসলে ছিলেন কি একজন স্কটিশ ডাক্তার, মানে স্কটল্যান্ডের একজন ডাক্তার, সেই জন্য বলতেছি আমরা স্কটিশ ডাক্তার। তিনি ডাক্তার ছিলেন, সেই সাথে মাইক্রোবায়োলজিস্ট এবং একজন ফার্মাকোলজিস্টও ছিলেন। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং অনেকগুলো পরিচয়, তিনি ডাক্তার, মাইক্রোবায়োলজিস্ট, ফার্মাসিস্ট, একজন বোটানিস্ট, বহুবিধতার ভূমিকা ছিলেন। এখন এই বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং তিনি জন্মগ্রহণ করেন 6 আগস্ট 1881 সালে, সেটা হচ্ছে স্কটল্যান্ডে। আচ্ছা, তিনি কি করেন তার শিক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি, 1906 সালে তিনি সেন্ট ম্যারি মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাস করেন। তাহলে তিনিও আসলে বেসিক্যালি ডাক্তারি ছিলেন, সেই সাথে মাইক্রোবায়োলজিস্ট আর ফার্মাসিস্ট। আচ্ছা, তিনি ডাক্তারি পাস করলো কত সালে? 1906 সালে, সেটা হচ্ছে সেন্ট ম্যারি মেডিকেল স্কুল থেকে। এরপরে 1906 সালে পাশ করার পরে তিনি 1914 সাল পর্যন্ত সেই সেন্ট ম্যারি মেডিকেল স্কুলেরই কি ছিলেন? লেকচারার ছিলেন। যে যেখান থেকে পাশ করেছেন এখানেই তিনি কি করেছেন? তার কর্মজীবন শুরু করেছিলেন। আচ্ছা, 1904 সাল পর্যন্ত লেকচারার হওয়ার পরে 1904-এ যখন কি হয়, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন তিনি আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন নিযুক্ত হন। আচ্ছা, এরপরে যখন যুদ্ধ শেষ হয় তিনি 1918 সালে আবার কি করেন? পুনরায় সেন্ট ম্যারি মেডিকেলেই কি শুরু করেন? শিক্ষকতা শুরু করেন। তাহলে এই হচ্ছে তার আর্লি লাইফের একটা ঘটনা, যে সে তার শিক্ষাটা কোথায়, জন্মটা কোথায়। এখন আমরা দেখব আমাদের আলেকজান্ডার ফ্লেমিং তার অবদানগুলো দেখব। তাহলে দেখি বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর তার অবদানটা কি। তার অবদানের মধ্যে রয়েছে লাইসোজোম আবিষ্কার করা। আচ্ছা, প্রথম তিনি কি করলেন? 1 নম্বর অবদান হচ্ছে লাইসোজাইম নামক এনজাইম তিনি কি করেন? আবিষ্কার করেন, সেটা হচ্ছে 1923 সালে। এখন এইটা যে আবিষ্কার, এই আবিষ্কারটা আসলে একটা ঘটনাক্রমে আবিষ্কার করেছেন। সেই ঘটনাটা হচ্ছে যে তোমার আলেকজান্ডার ফ্লেমিং আসলে তিনি ছিলেন ঠান্ডায় আক্রান্ত, তার সর্দি কাশি ছিল। এখন এই সর্দিতে আক্রান্ত ফ্লেমিং কি করেন? তিনি যখন তার গবেষণা করতে থাকেন, এই গবেষণা করার সময় হঠাৎ করে তার নাক থেকে আসলে একটু পানি পড়ে, এবং তিনি করতেছিলেন কি একটা ব্যাকটেরিয়াল কালচার মিডিয়াম নিয়ে কাজ করতেছিলেন। তাহলে কি হলো, তার ঠান্ডায় যেহেতু তিনি আক্রান্ত, সর্দিতে আক্রান্ত, তার নাক থেকে যখন কি করেন নাসাল সিক্রেশনটা হয়, নাকের পানিটা কি করলো, ওই কালচার মিডিয়ামে পড়ার পরে তিনি দেখতে পান যে ওই স্থানের অনুযুগগুলো কি হয়ে গেছে, একেবারে মরে কালচার মিডিয়ামটা কি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। তাহলে দেখো তিনি আসলে কাজ করতেছিলেন, নাকের পানি পড়লো তার কালচার মিডিয়ামে, সেই মিডিয়ামে যে জায়গাটা পড়লো সেই জায়গাটার একেবারে কালচারটা একদম মরে গিয়েছে। এখন তিনি চিন্তা করলো ব্যাপারটা কি, এখান থেকে আসলে কেন এই ঘটনাটা ঘটলো। পরে তিনি গবেষণা করে 1923 সালে কি হলো, একেবারে তিনি নিশ্চিন্ত হন, যে কনফার্ম হলেন যে নাকের পানি, তারপর আমাদের যে থুতু, এগুলোতে একটা এনজাইম থাকে। এই এনজাইমটার নাম হচ্ছে কি লাইসোজোম নামক এনজাইম, যেটা কি করতে পারে, বহু ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে কি করতে পারে, বাধা দিতে পারে। তাহলে দেখো এই আবিষ্কারটাও কি হচ্ছে, একেবারে মানে কাজ করতে করতে একটা হয়ে গেছে। নাকের সর্দি পড়লো, পড়ার সাথে সাথে কি হলো, কালচার যেটা ছিল ওই কালচারের ব্যাকটেরিয়াগুলো কি হলো, মরে গেল। তারপরে দেখলো যে এটা আসলে কি লাইসোজাইম এনজাইমের জন্যই হয়, যেটা ব্যাকটেরিয়ার গ্রোথকে কি করে, বাধা দেয়। তাহলে এইভাবে তিনি কি করেন, লাইসোজাইম এনজাইমটা আবিষ্কার করে ফেলেন, যেটা হচ্ছে 1923 সালে। এখন এই মহান বিজ্ঞানীর অন্যতম আরেকটি অবদান যেটা, সেটা হচ্ছে আমাদের পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা। তিনি কি করেন, তিনি হচ্ছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, যার মধ্যে দিয়ে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক যুগের মধ্যে আমরা প্রবেশ করি। তাহলে দেখো আমাদের এখন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার। এটা আসলে একটা অ্যাক্সিডেন্টালি কি হয়, আবিষ্কার হয়ে যায়। ব্যাপারটা আসলে দেখো কি ঘটনাটা ঘটে।
আমাদের আলেকজান্ডার ফ্লেমিং তিনি গবেষণা করছেন, সেই গবেষণাগারে তিনি যেই গবেষণাটা করছেন সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস নিয়ে এক ব্যাকটেরিয়াটা নিয়ে গবেষণা করতে থাকেন। তাহলে তিনি গবেষণাগারে ছিলেন, একটা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছেন, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। তো এখন তিনি এটা নিয়ে গবেষণা করতে করতে মাঝখানে কি হলো, তিনি তার অন্য একটি কাজের ব্যস্ততার জন্য তিনি বেশ কয়েকদিন গবেষণাগারে আসতে পারেনি। তাহলে তিনি একটা স্টেফাইলোকক্কাস নিয়ে গবেষণা করছিলেন, বাট তার আদার্স কোনো কিছু একটা কাজের ব্যস্ততার জন্য তিনি অনেকদিন ধরেই কি করতে পারেননি, গবেষণাগারে আসতে পারেনি। এখন গবেষণাগারে আসতে না পারার জন্য পরবর্তীতে যখন তিনি আসলো, এসে দেখলো কি তার গবেষণাগারে যেই কালচার মিডিয়ামগুলো ছিল, এই মিডিয়ামগুলোর মধ্যে সবুজ কি জানি কি একটা জন্মেছে। এখন সবুজ কিছু কিছু অংশ জন্মে তার কালচার মিডিয়ামগুলো কি হয়েছে, একদম নষ্ট হয়ে গেছে। এখন তার কালচার মিডিয়াম নষ্ট হয়ে যায়, তার তো খুব মন খারাপ যে এত কষ্ট করে কালচার মিডিয়াম তৈরি করেছে, এখন এই মিডিয়ামগুলোতে কিছুদিন আসতে না পারার জন্য একেবারে সবুজ কোনো একটা কিছু জন্মে তার মিডিয়ামটাকে নষ্ট করে দিয়েছে। এখন নষ্ট হয়ে যাওয়াতে এখন তিনি ভাবলেন ঠিক আছে, এটাকে আমরা কি করি, আমি ফেলে দিই। তো উনি ফেলে দেওয়ার আগে কি মনে করে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে দেখি না একটু এটার মধ্যে কি জন্মেছে, তিনি একটু চিন্তা করলো একটু পরীক্ষা করে দেখি। তো তিনি কি করলো, এই কালচার মিডিয়ামগুলোকে নষ্ট হওয়ার আগে এই প্লেটগুলো নিয়ে তিনি পরীক্ষা শুরু করলো। এখন এই পরীক্ষা করতে করতে তিনি আসলে দেখতে পেলেন যে এই যে সবুজ যে এগুলো জন্মেছিল, এগুলো আসলে একটা সবুজ ছত্রাক, এবং এই ছত্রাকটা যে জায়গাটা জন্মেছে তার চারদিকের ব্যাকটেরিয়ার কলোনিগুলো কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এখন এই সবুজ ছত্রাক যেটা ছিল, সেই ছত্রাকটা আসলে কি ছিল, পেনিসিলিয়াম নোটাটাম নামক একটা ছত্রাক। আর এই ছত্রাকটা যেই এই ছত্রাক থেকে যে বস্তুটা কি করেছিল, নিশ্চিত করেছিল, সেটা ছিল পেনিসিলিন। তাহলে দেখো, গবেষণাগারে তার কালচারটা নষ্ট হয়ে যাওয়াতে তিনি ফেলার আগে কি করেছেন, চিন্তা করে নিয়েছেন যে আসলে কি জন্মায় একটু দেখে নিই, এবং দেখলেন যে আসলে কি এটা একটা সবুজ ছত্রাক, এবং সেটা হচ্ছে পেনিসিলিন নামক ছত্রাক। এবং এই ছত্রাক এমন কিছু পদার্থ নিঃসরণ করে যার ফলে কি হয়, আশপাশের কলোনিগুলো কি হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়। এবং যে পদার্থটা নিঃসরণ করছিল সেটা হচ্ছে কি, পেনিসিলিন। এভাবে আসলে তিনি এই পেনিসিলিনটা আবিষ্কার করেন। এর পরবর্তী অংশে তিনি আরো যে কাজগুলো করলেন সেটা হচ্ছে তিনি পরবর্তীতে নিউমোনিয়া, তারপর হচ্ছে ডিপথেরিয়া, তারপরে গনোরিয়া, মেনিনজাইটিস, এই জীবাণুগুলোর ধ্বংসেরও ক্ষমতা কি করেন, প্রত্যক্ষ করেন। তার মানে তিনি দেখলেন যে এটা শুধু ওই ব্যাকটেরিয়ার কলোনিটাকেই ধ্বংস করে না, সেটা নিউমোনিয়া, তারপর ডিপথেরিয়া, গনোরিয়া, মেনিনজাইটিসের জীবাণুও কি করতে পারে, ধ্বংস করতে পারে। আচ্ছা, তিনি আরও লক্ষ্য করেন এই যে পেনিসিলিয়াম নিশ্চিত যে পেনিসিলিনটা, আমরা পেনিসিলিনটা পাচ্ছি থেকে, পেনিসিলিয়াম থেকে। এই পেনিসিলিনটাকে তিনি যদি 800 গুণ তরল করেন, তারপরও তার জীবাণু ধ্বংসের কি থাকে, ক্ষমতা অটুট থাকে। তাহলে চিন্তা করো, আমরা যেই পেনিসিলিনটা পেয়েছিলাম, সেই পেনিসিলিনটাকে 800 গুণ তরল করার পরও সে জীবাণু ধ্বংস করতে পারে। আর এভাবেই তৈরি করেন তিনি কি, আবিষ্কার হয়ে যায় কি, অ্যান্টিবায়োটিক। আর এই জন্য তিনি কি পান, 1945 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এবং তিনি এত মহান বিজ্ঞানী ছিলেন যে তিনি পেনিসিলিন আবিষ্কারের জন্য কোনো পেটেন্ট রাইট রাখেননি। মানে তিনি এটা কোনো পেটেন্ট রাইট নেননি, তিনি কি করেন, সারা বিশ্ববাসীর জন্য কি করে দেন, এটা উৎসর্গ করে দেন যে আপনারা তারা এটা কি করতে পারেন, তৈরি করতে পারেন। এবং লক্ষ লক্ষ তিনি কি করেন, জীবনটাকে বাঁচিয়ে দিলেন। আর এই মহান বিজ্ঞানী কি করেন, 1955 সালে কি করেন, মৃত্যুবরণ করেন। তাহলে আমরা দেখলাম যে আলেকজান্ডার ফ্লেমিং তিনি একজন স্কটিশ ডাক্তার, মাইক্রোবায়োলজিস্ট এবং ফার্মাকোলজিস্ট। তিনি কি কি অবদান ছিল তার, লাইসোজাইম নামক তিনি কি করেন, এনজাইমটা আবিষ্কার করেন। এবং তিনি বিখ্যাত জিনিস আবিষ্কার করেন, সেটা হচ্ছে কি আরেকটা আবিষ্কার তার, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আবিষ্কার, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর অবদান। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা এই পর্যন্তই পড়ো বিজ্ঞানী রবার্ট ককের অবদানটা, এবং সেই সাথে আমাদের আলেকজান্ডার ফ্লেমিং এর অবদানটা ভালো করে পড়ো। তোমরা সুস্থ থাকো, বাড়িতেই থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার ক্লাস হবে। সবাই আল্লাহ।